প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে নবম এবং দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বই থেকে আজকে আমি যে অধ্যায়টি পড়াবো সেটি হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ। তোমরা সবাই 45 পৃষ্ঠা বের করো। তাহলে দেখো কি আছে এতে। শব্দ প্রকরণ, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। তোমরা ছোটবেলা থেকে পড়ে এসেছো না, স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ। হ্যাঁ, যে যে শব্দে স্ত্রী বোঝায় বা মেয়ে বোঝায় সেটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, আর পুরুষ বোঝায় সেটা হচ্ছে পুংলিঙ্গ। কিন্তু তোমরা যেহেতু ক্লাস অর্থাৎ নবম এবং দশম শ্রেণীতে উঠেছো, সেহেতু তোমাদের এই বিষয়টি একটু বিশদভাবে আলোচনা করা হয়েছে। তোমরা সবাই বই বের করো। বই বের না করলে কিন্তু তোমাদের বুঝতে একটু সমস্যা হবে, কারণ তোমাদের বইতে কিছু দাগ দিতে অবশ্যই হবে। দাগ দিতে আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি তোমাদেরকে বলবো। আচ্ছা দেখো সবাই কি আছে। তাহলে দেখো, এই যে তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ বের করেছো নিশ্চয় সবাই। সব ভাষায় লিঙ্গভেদে শব্দভেদ আছে, বাংলা ভাষায় আছে। বাংলা ভাষায় বহু বিশেষ্য পদ রয়েছে, ও কোনোটিতে পুরুষ আবার কোনোটিতে স্ত্রী বোঝায়। যে সমস্ত শব্দে পুরুষ বোঝায় তাকে বলা হয় পুরুষবাচক শব্দ, যে সমস্ত শব্দে স্ত্রী বোঝায় তাকে বলা হয় স্ত্রীবাচক শব্দ। এখন দেখো, বাপ মা ভাই বোন ছেলে মেয়ে কেউই মৃত্যুর সময় তার পাশে ছিল না। তাহলে এখানে বাপ মা ভাই বোন ছেলে মেয়ে, তাহলে বাপ মা একটা স্ত্রীলিঙ্গ একটা পুংলিঙ্গ, তাই না? বাপ হচ্ছে পুংলিঙ্গ, তারপরে ভাই বোন এটাও তাই, আর ছেলে মেয়ে। তো এখানে বলা হচ্ছে যে আরেকটা বিষয় যেটা আছে, তোমরা এটা দেখো, তৎসম পুরুষ। তৎসম মানে কি? তোমাদের কিন্তু আগেও বলেছিলাম, তৎসম মানে হচ্ছে কি সংস্কৃত শব্দ। তৎসম পুরুষবাচক বিশেষ্য শব্দের সঙ্গে পুরুষবাচক বিশেষণ ব্যবহৃত এবং স্ত্রীবাচক বিশেষ্য শব্দের সঙ্গে স্ত্রীবাচক বিশেষণ ব্যবহৃত হয়, কিন্তু বাংলায় সেটা হয় না। তাহলে কিভাবে হয় না? এখন তোমরা যদি বলো বিদ্বান লোক এবং বিদুষী নারী, এখানে লোক হচ্ছে পুরুষবাচক বিশেষ্য। তাহলে এখন লোকটি বিশেষ্য, আবার বিদ্বান বলা হচ্ছে, সেটাও কিন্তু বিদ্বান একটা বিশেষণ। এখন এই বিশেষণটায় আবার কি বলা হয়েছে তোমাদের সংস্কৃততে? বিদুষী, যেটা কিনা বাংলায় সেই নিয়মটি মানা হয় না। আর যেমন আমরা বলি না, সুন্দর বালক সুন্দর বালিকা, বাংলাতে কিন্তু সুন্দরটাই কিন্তু বিশেষণ, তাই না? বিশেষণটার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। যেটা কিন্তু বালক, যেটা কিনা বালকের ক্ষেত্রেও সুন্দর বলা হচ্ছে, বালিকার ক্ষেত্রেও সুন্দর বলা হচ্ছে, কিন্তু তৎসম শব্দে এই নিয়মটি মানা হয় না। সেটা বলা হয় সুন্দর বালক সুন্দর বালিকা, সরি আমারই ভুল হচ্ছে, সুন্দর বালক সুন্দরী বালিকা। এটা হচ্ছে কি সংস্কৃত শব্দে, কিন্তু বাংলা ভাষায় এটি ব্যবহৃত অর্থাৎ ব্যবহার করা হয় না। এই নিয়মটা মানা হয় না। তোমরা এটা একটু দাগ দিয়ে রাখো। দেখো, কিন্তু বাংলা ভাষার ক্ষেত্রে সংস্কৃত ব্যাকরণের এই নিয়ম মানা হয় না। শুধুমাত্র সংস্কৃততে বিশেষণটিও স্ত্রীলিঙ্গ হয়ে যাবে, সুন্দর সুন্দরী, কিন্তু বাংলায় সুন্দর সুন্দরী মানে সুন্দর থাকবে। সুন্দর বালক সুন্দর বালিকা, এটা হচ্ছে বাংলায়, আর সুন্দর বালক সুন্দরী বালিকা এটা হচ্ছে সংস্কৃততে। এরপরে দেখো আমি কি লিখেছি, দেখো বাংলায় এখানে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ দুই ভাগে বিভক্ত, পতি ও পত্নীবাচক, আর কি সাধারণ পুরুষ ও স্ত্রীবাচক। তাহলে এখানে পতি পত্নী মানে কি? স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী পতি পত্নী, কিন্তু সাধারণ পুরুষ ও স্ত্রীবাচক সেটা আলাদা। এখন আমরা যদি বলি যে মামা মামি চাচা চাচি, তাহলে দেখো মামা মামি এটা কিসের মধ্যে পড়বে? এটা কি স্বামী স্ত্রীবাচকে পড়বে নাকি সাধারণ পুরুষ ও স্ত্রী? যেহেতু মামার 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 স্ত্রী হচ্ছে মামি, সুতরাং সেটা হবে যে পতি ও পত্নীবাচক অর্থ পড়বে। আর আমি যদি বলি ভাই বোন, তাহলে সেটা হবে সাধারণ পুরুষ ও স্ত্রীবাচক অর্থে। এখন তোমরা নিজেরাই পারবে। তোমরা দেখো কি লেখা আছে। বাংলায় পুরুষ ও স্ত্রীবাচক শব্দ দুই প্রকার তো আছে, আব্বা আম্মা, চাচা চাচি, কাকা কাকি, জেঠা জেঠি, দাদা দাদি, নানা নানি, নন্দায় ননদ, দেওর যা, ভাই ভাবি বা বৌদি, বাবা মা, মামা মামি, সবগুলাই হচ্ছে তোমার পতি ও পত্নী। কিন্তু তোমার যদি বলো খোকা খুকি, হ্যাঁ, পাগল পাগলি, বামন বামনি, ভেড়া ভেড়ি, মোরগ মুরগি, এগুলো হচ্ছে সাধারণ পুরুষবাচক স্ত্রীবাচক অর্থ বোঝাচ্ছে। এখন এখানে যেটা আমি তোমাদেরকে দাগ দিতে অবশ্যই বলবো সেটা হচ্ছে, দেখো নন্দায় ননদ, দেওর যা, এখানে একটু ছোট্ট করে দাগ দাও, কারণ আছে। নন্দায়, এখন নন্দায় বলা হচ্ছে যে নন্দায় ননদ, ধরে নাও এখানে আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি তাহলে বুঝবে। ধরে নাও যে
আমার হয়তোবা আমি তো মা, তাহলে মা বাবা। হুম। এখন যেহেতু মা বাবা, এটা হচ্ছে পতি ও পত্নী, তাই না? এখন আমার আমার স্বামীর আমার স্বামীর যদি কোনো বোন থাকে, সে হবে আমার ননদ। হ্যাঁ, ননদ। আবার আমার স্বামীর যদি কোনো ভাই থাকে, সে হবে আমার দেওর। তাহলে এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন আমি যদি বলি আহ দেওর ননদ, তাহলে তাদের সম্পর্ক কি? অর্থাৎ তাদের সম্পর্ক হচ্ছে তারা ভাই বোন, তারা হচ্ছে ভাই বোন। আর আমার স্বামীর বোন হচ্ছে ননদ, আর আমার স্বামীর ভাই হচ্ছে দেওর বা দেবর। কিন্তু আমি যদি বলি আমার ননদের, আমার যে ননদ বা আমার যেটা ইংরেজিতে তোমরা বলো সিস্টার ইন ল, যে তার স্বামী হবে যে আমার নন্দাই। তার মানে ননদ দেওর আর ননদ নন্দাইয়ের মধ্যে পার্থক্য আছে। ননদ নন্দাই তারা হচ্ছে স্বামী স্ত্রী, আর ননদ দেওর তারা হচ্ছে ভাই। ঠিক তেমনি এভাবেও আমি যদি বলি ননদ দেওর তো ভাই বোন, আবার দেওর যা যদি বলি, তাহলে দেওরের বউ হচ্ছে আমার যা। তাহলে তাদের সম্পর্ক কিরকম? স্বামী স্ত্রী। এই জন্য আমি তোমাদেরকে বলছি তোমরা একটু দাগ দিয়ে রাখো ছোট্ট করে। এখন দেখো 2 নাম্বার, দেখো বাংলা স্ত্রী প্রত্যয়। এখানে যেটা আছে বাংলা স্ত্রী প্রত্যয়, এখানে কিন্তু তোমরা মনে রাখবা বাংলা স্ত্রী প্রত্যয় আছে, আবার সংস্কৃত স্ত্রী প্রত্যয়টা আলাদা করা আছে। প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বাংলাটা। তাহলে দেখে নাও, পুরুষবাচক শব্দের সঙ্গে কতগুলো প্রত্যয় যোগ করলে স্ত্রীবাচক শব্দ হয়। যেমন কি দেখো, এগুলো কি কি বাংলা, এগুলো কি কি? ই অর্থাৎ দীর্ঘ ই, নি, ন, দন্ত ন রস্বইকার, দন্ত ন দীর্ঘইকার, আনি, ইনি, ন। তাহলে কিভাবে হয়েছে দেখো। 1 নম্বর দেখো বেঙ্গমা বেঙ্গমি। অনেকে বোঝে না যে এখানে তোমাদের প্রশ্নে এইভাবে চলে আসে যে এসএসসি প্রশ্নে বেঙ্গমা বেঙ্গমি, এখানে কোন প্রত্যয়? নি প্রত্যয় নাকি ই প্রত্যয়, নাকি রস্বই প্রত্যয় না দীর্ঘই প্রত্যয়? তাহলে বেঙ্গমির শেষে তোমার কি হয়েছে? দীর্ঘই হয়েছে না, সুতরাং সেটা হচ্ছে দীর্ঘই প্রত্যয়। তারপর দেখো ভাগনা ভাগ্নি, ভাগনা ভাগ্নি শেষে কি হয়েছে? ভাগ্নি। আবার কিন্তু নি প্রত্যয় নয়, কারণ ভাগ্নি কিন্তু এটা নি প্রত্যয় যদি বলো তাহলে ভাগ যোগ নি, এটা তো কোনো অর্থ হলো না। ভাগ্নি, ভাগনা যোগ ই ভাগ্নি, তাহলে সেখানে একটা দীর্ঘ এসেছে সবার শেষে। এরপর দেখো দন্তন্য দীর্ঘইকার প্রত্যয় অর্থাৎ নি প্রত্যয়। কামার কামারনি, জেলে জেলেনি, কুমার কুমারনি, ধোপা ধোপানি, মজুর মজুরনি। তাহলে এখন তোমরা নিজেরাই পারবে কামার যোগ নি, কামারনি। এটা তো কেউ ভুলেও বলবে না যে এটা দীর্ঘই প্রত্যয়, তাই না? এটা কিন্তু কামার যোগ নি, কামারনি। তাহলে নিটা তুমি আলাদা করতে পারো, কামারনি থেকে নিটা আলাদা করা যায়, সুতরাং এটা প্রত্যয়টার নামই হচ্ছে নি। এভাবে তোমরা শিখবা। বাসে এভাবে না শিখলে কিন্তু তোমরা পারবে না। প্রশ্নে এরকম আসতে পারে যে নিচের কোনটি দীর্ঘই প্রত্যয়, হয়তো দীর্ঘই প্রত্যয় দিয়ে সাধিত হয়, তখন হয়তো তোমাদের নি প্রত্যয়গুলো দেবে না, কামার নিয়ে আসবে না, হয়তো কামার আসবে। বেঙ্গমি আসবে না, হয়তো বেঙ্গম আসবে। তখন তুমি মনে মনে চিন্তা করবে এটা এটা স্ত্রীলিঙ্গ কি হবে, ওভাবেই বের করতে পারবে। এরপর যেটা দেখো সবার শেষে যেটা আছে, এটা একটু তোমাদের মনোযোগ দিয়ে করতে হবে, পড়তে হবে। এখানে সামান্য একটু ভুল আছে তোমাদের। হ্যাঁ, কিরকম ভুল আমি বলছি তোমাদের। পুরুষবাচক শব্দের শেষে দীর্ঘইকার যদি স্ত্রীবাচক শব্দ থাকে, তাহলে ওইটা কিন্তু দীর্ঘইকার শব্দের দন্তেন দীর্ঘইকারটা আগের ইটা রস্বইকার হয়। কিরকম বলছি আমি দেখো, ভিখারি এখানে আছে দেখো, ভিখারি এখানে একটু ভুল আছে। আমার মনে হয় ভিখারিটা তোমরা সবাই যদি এটা দীর্ঘ ইকার দাও ভালো হবে। এখানে ভুল আছে, বইতে হয়তো ছাপানো ভুল। তাহলে এখন দেখো ভিখারি, আমি বললাম এটা পুরুষবাচক শব্দের শেষে যদি দীর্ঘইকার থাকে, যখন সেটা ভিখারিনী নি প্রত্যয় যোগ হবে, তখন এই ভিখারি দীর্ঘইকারটা কি হয়ে যাবে? হ্রস্ব ই হয়ে যাবে। দেখো এখানে কিন্তু তাই লেখা আছে, এই নিয়মটাতে এই সূত্রটাতে যেটা লেখা আছে সেটা কিন্তু এটাই। তারপর দেখো অভিসারী, এটা আবার ঠিক আছে কিন্তু বানানটা। অভিসারী, অভিসারী এটা হচ্ছে পুংলিঙ্গ, তাহলে অভিসারী কিন্তু শেষে কিন্তু দীর্ঘইকার। যখন আমরা বলছি অভিসারিণী, তখন অভিসারীর দীর্ঘইকারটা কিন্তু হ্রস্ব ইকার হয়ে গেছে। ভালো করে দেখো, তাহলে তোমরা নিশ্চয়ই এটা ঠিক করেছো, এটা বইতেই তোমরা ঠিক করে ফেলো। এরপর তোমরা চলে আসো 46 পৃষ্ঠায়। এগুলো কিন্তু লিখে নয়, এখানে তোমরা বইটা তোমাদের লাগবে, বইটা থেকেই তোমাদেরকে পড়তে হবে। তারপরে দেখো কি আছে, আনি প্রত্যয়। আনি প্রত্যয় কি কি আছে? ঠাকুর, ঠাকুরানী। কিন্তু মনে রাখতে হবে, তোমরা প্রথমে দেখবা ঠাকুরের কিন্তু 3টা প্রত্যয় আছে, ঠাকুর, ঠাকুরানী। তা ঠাকুরানীকে ভাঙো তো দেখি,
ঠাকুর যোগ আনি। আরেকটা আছে আইন, ঠাকুর আইন, অর্থাৎ ঠাকুর যোগ আইন। তারপর আরেকটা আছে উন প্রত্যয়, ঠাকুর যোগ উন, ঠাকুরুন। আবার অনেকেই কিন্তু উচ্চারণটা ভুল যদি হয় যে ঠাকুরুন বলবে না, ঠাকুরুন। আচ্ছা, এটা তোমরা পাবে এটা। তারপর নাপিত নাপিতানি, মেথর মেথরানি, চাকর চাকরানি। তাহলে কি প্রত্যয় তোমরা কিভাবে পাবা? তোমরা যদি এভাবে পড়ো যে চাকর চাকরানি, মেথর মেথরানি, এভাবে যদি তোমরা পড়ো তাহলে তোমরা পারবে, সহজেই পারবে। প্রশ্নে আসলো হয়তো বা, হ্যাঁ এখানে কোনটি আনি প্রত্যয়, হয়তো চাকর আসলো, তুমি মনে মনে চিন্তা করো পরীক্ষার হলে বসে যে আমি তো শিখেছিলাম চাকর চাকরানি, তাহলে চাকরানি হলে চাকর যোগ আনি, তাহলে আনি প্রত্যয়, সেটা কোনো নি প্রত্যয় নয়। প্রশ্নে অনেক সময় এগুলো আসলে কিন্তু নি প্রত্যয় না আনি প্রত্যয়, অনেক সময় তোমার জানা থাকলেও কিন্তু ভুল হয়। এই জন্য ভালো করে পড়তে হবে তোমাদেরকে, এই বইটি অবশ্যই পড়তে হবে। তারপর দেখো ইনি প্রত্যয়, কাঙাল কাঙালিনী। তাহলে কিভাবে ইনি হলো? কাঙালিনীকে তোমরা ভাঙো, কাঙাল যোগ ইনি, কাঙালিনী। তারপরে কি গোয়ালা গোয়ালিনী, বাঘ বাঘিনী, এগুলো ভাঙলে তোমরা পাবে। এরপর দেখো উন প্রত্যয়, ঠাকুর, ওই যে একটু আগে বললাম ঠাকুরুন বা ঠাকুরানি তো প্রথমেই আছে না, ঠাকুরুন, ঠাকুর যোগ উন। তারপরে আইন, সবার শেষে যেটা আছে সেটা হচ্ছে আইন, যেটা নতুন নতুন প্রত্যয় আর কি, আইন। এরপরে আরেকটা আছে দেখো, দ্রষ্টব্য কখনোই কিন্তু তোমরা ফেলে যাবা না। দ্রষ্টব্য থেকেই কিন্তু অনেক সময় প্রশ্ন চলে আসে। এখন দেখো এখানে কি আছে, বাংলায় কতগুলো তৎসম স্ত্রীবাচক শব্দের পরে আবার স্ত্রীবাচক প্রত্যয় ব্যবহার করা হয়। কিরকম দেখো, অভাগা, এটাকে আমরা দুই ভাবে করতে পারি, অভাগা অভাগী। তাহলে আমি যখন বলবো অভাগা অভাগী, কোন প্রত্যয় এখানে? ই প্রত্যয়। কোন ই? হ্রস্ব ই না দীর্ঘ ই? নিশ্চয়ই দীর্ঘ ই। আবার আমি যখন বলছি অভাগিনী, তখন কোন প্রত্যয়? তাহলে তোমরা একটা ভাঙো, অভাগা অভাগিনী। তাহলে এখানে হচ্ছে যে দুটা স্ত্রী প্রত্যয়, অভাগী আবার অভাগিনী। আচ্ছা, তাহলে আমি যদি বলি এখানে এখানে দেওয়া নাই, কিন্তু তোমরা ইচ্ছা করলে তোমরা বের করতে পারো। আমি যদি বলি কোন প্রত্যয়, অভাগীতে দীর্ঘ ই প্রত্যয় আর অভাগিনীতে ইনি প্রত্যয়, তাহলে অভাগা যোগ ইনি, অভাগিনী। তারপর দেখো নন্দায়, নন্দায় ননদী ননদিনী, ঠিক এভাবে। এখন নিত্য স্ত্রীবাচক শব্দ, এটা দাগ দিয়ে রাখো, নিত্য স্ত্রীবাচক শব্দ এখানে আছে। নিত্য স্ত্রীবাচক শব্দ মানে কি? যার কোনো পুরুষবাচক শব্দ নেই, সেগুলো কোনো পুরুষবাচক শব্দ হয় না। তাহলে কি কি আছে দেখো, এগুলোর কোনো পুরুষবাচক শব্দ নেই, সতীন, সৎমা, এও, দায়, সধবা ইত্যাদি। তাহলে এখানে কয়টা আছে? 1 2 3 4 5, পাঁচটি। তোমরা ইচ্ছা করলে এটার উপরে 5টি লিখে দিতে পারো। এখানে এটা তোমরা কিন্তু পড়ছো বাংলা স্ত্রী প্রত্যয়, এরপরে যেটা পড়বে সেটা হচ্ছে সংস্কৃত স্ত্রী প্রত্যয়, ঠিক আছে? এখন তোমরা যেটা পড়ছো সেটা হচ্ছে বাংলা, এটা মনে রাখো। তাহলে এখন আমি আরেকটা জিনিস একেবারেই বলে দিচ্ছি তোমাদেরকে, যেটা সতীন শব্দটি কিন্তু নিত্য স্ত্রীবাচক শব্দে বাংলাতেও আছে, আবার কোথায় আছে জানো? এটা সংস্কৃততেও আছে। 47 পৃষ্ঠায় চলে আসো একেবারে সবার শেষে, দেখো প্রথমে আছে সতীন শব্দটি। তোমাদেরকে একেবারে দুই দিকে আমি তুলনামূলকভাবে আলোচনা করে দিচ্ছি। সতীন এখানে আছে, এখানেও দাগ দিয়ে রাখতে পারো, এখানে আমরা আসছি আলোচনা করবো। এরপর দেখো, এগুলো তোমরা প্র্যাকটিস করবে এভাবে বাসায়, সবসময় তোমরা অনুশীলন করবা। কতগুলো শব্দের আগে নর, মদ্দা ইত্যাদি পুরুষবাচক শব্দ হয়, আর স্ত্রী, মাদি, মাদা ইত্যাদি স্ত্রীবাচক শব্দ। যেমন আমরা যদি বলি নরবিড়াল, হ্যাঁ তোমরা বলবা মেরি বিড়াল। আবার মদ্দা বিড়াল, মেরি বিড়াল। কুলো বিড়াল, মেরি বিড়াল। তা দেখতেই পাচ্ছ নর, মদ্দা, কুলো তিনটাই কিন্তু পুরুষ জাতীয়। আর মদ্দা হাঁস, মাদি হাঁস, মদ্দা ঘোড়া, মাদি ঘোড়া, পুরুষ লোক, মেয়ে লোক বা স্ত্রী লোক, যে কোনো একটা হবে। বেটা ছেলে, মেয়ে ছেলে, পুরুষ কয়েদি, স্ত্রী কয়েদি, এরে বাছুর, বকনা বাছুর, বলদ গরু, গাই গরু। শিখতে হবে এভাবে। এভাবে যদি না শেখো, ধরে নাও তুমি নিজেকে নিজে, এখন তো যেহেতু লকডাউনের সময় চলছে, তোমরা নিজেকেই নিজে প্রশ্ন করো না, ধরে নাও তোমরা ঢেকে পড়ো যে এরে বাছুর কি হবে? বকনা বাছুর। তারপরে বলদ গরু কি হবে? গাই গরু। অথবা বাসায় যদি কেউ থাকে, আমি পড়াটা নিতে পারি, হ্যাঁ তোমার চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, তুমি কাউকে পড়া নিতে বলো। তারপর দেখো 5 নাম্বারে কি আছে, কতগুলো পুরুষবাচক শব্দের আগে স্ত্রীবাচক শব্দ প্রয়োগ করে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়। কিরকম দেখো, কবি, মহিলা কবি। তাহলে আমি দেখতে পাচ্ছি আমি যখন কবি বলবো সেটা হচ্ছে পুরুষবাচক, আর আমি যখন মহিলা কবি বলবো তাহলে আমার স্ত্রীবাচকটা কোথায় ব্যবহার করা হচ্ছে? প্রথমে নাকি শেষে? নিশ্চয়ই প্রথমে, কারণ প্রথমেই আসছে মহিলা, মহিলা কবি। কবি ছিল, তার আগে একটা স্ত্রীবাচক শব্দ আসছে মহিলা কবি, এরকম। তারপর দেখো ডাক্তার, মহিলা ডাক্তার, সভ্য, মহিলা সভ্য, এভাবে পড়বা। আমি পুরোটাই পড়ছি না। এরপর দেখো 6 নাম্বার, কতগুলো শব্দের শেষে, এটা কিন্তু ওটা গেল শব্দের প্রথমে,
এখন যেটা আসবে সেটা হচ্ছে শব্দের শেষে, যেমন বোনপো, বোনঝি, ঠাকুরপো, ঠাকুরঝি, ঠাকুর দাদা, ঠাকুরমা। আবার এটা ভুলে কিন্তু ঠাকুর দিদি লিখে দিও না, বলে দিও না, এটা এটা অনেকে ভুল করে। ঠাকুর দাদা বা ঠাকুরদা, ঠাকুরমা, অর্থাৎ দাদা দাদি। গয়লা, গয়লাবো, জেলে, জেলেবো ইত্যাদি। আবার অনেক সময় আলাদা আলাদা শব্দে স্ত্রী ও পুরুষবাচক বোঝায়, যেমন বাবা মা, এটা আলাদা শব্দ না? আমরা তো একটু আগে যেটা ব্যবহার করলাম, কবি, মহিলা কবি, কবিও চলে এসেছে, কিন্তু এটা কিন্তু আলাদা শব্দ। বাবা মা, ভাই বোন, কি কি আছে দেখো, ছেলে মেয়ে, সাহেব বিবি। তো এখানে যতগুলো আছে তার মধ্যে যেটা তোমরা একটু দাগ দিয়ে রাখবা, বাকিগুলো তো পড়বা, কিন্তু এগুলো একটু মনে থাকে না, কম মনে থাকে। দুলহা, দুলাইন বা দুলহিন মনে রাখবে। তারপরে বেয়াই, বেয়াই। তারপরে কি তাউই, মাউই। তারপরে বাদশাহ, বেগম, সুখ, শাড়ি। অর্থাৎ এটা হচ্ছে বাদশাহ বেগম। তাউই মানে কি? তাউই মানে হচ্ছে কি, তোমাদের হয়তো ঘরে ভাই বোন থাকলে বোনের শ্বশুর, শ্বশুরকে বলা হচ্ছে, বোনের শ্বশুরকে বলা হচ্ছে বা ভাইয়ের শ্বশুরকে বলা হচ্ছে তাউই, এবং তার শাশুড়কে বলা হচ্ছে মাউই। আচ্ছা, এখন সুখ, শাড়ি, বাদশাহ বেগম, এগুলো পড়বা, এগুলো তোমাদের চর্চা রাখতে হবে কিন্তু। এরপরে আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে সংস্কৃত স্ত্রী প্রত্যয়। তোমরা এটা দেখে নাও। এখন তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে সংস্কৃত স্ত্রী প্রত্যয়। তোমাদেরকে আমি যেটা বলছি সেটা হচ্ছে কি, এতক্ষণ আমরা কি পড়েছি? বাংলা স্ত্রী প্রত্যয়, আর এখন পড়বো আমরা সংস্কৃত স্ত্রী প্রত্যয়। তৎসম পুরুষবাচক শব্দের পরে আ, দীর্ঘ ই, আনি, নি, ইকা প্রভৃতি প্রত্যয়যোগী স্ত্রীবাচক শব্দ বসিত হয়। যেমন দেখো, আ যোগে কি কি আছে। এখন তোমাদের যেটা আমি আবারও বলছি, আমি তো বইতে, তোমাদের বই থেকে পড়াচ্ছি, যেহেতু বইটাতেই তোমাদের দাগ দিতে হবে। এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে কি, আ যোগে কি কি আছে দেখো, মৃত, মৃতা, বিবাহিত, বিবাহিতা। তো বুঝতে পারছে, বিবাহিত যোগ আ, বিবাহিতা, মৃত যোগ আ, মৃতা। তাহলে এখানে আবার একটা সমস্যা আছে কি, দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি সাধারণ অর্থে, একটা জাতি বা শ্রেণীবাচক অর্থে। কিভাবে বুঝবে? একটা জাতি অর্থে, হ্যাঁ, যেমন দেখো নিচে অজ, অজা, অজ মানে মেষ, অজ, অজা, কোকিল, কোকিলা, এটা জাতি অর্থে। এখন হয়তোবা তোমাদের মানে সোজা লাগতে পারে যে এটা তো মৃত, মৃতা, বিবাহিত, বিবাহিতা, মাননীয়, মাননীয়া, সোজা আমরা সবাই জানি, তাই না? কিন্তু যেটা কঠিন, অর্থাৎ যেটা তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে কি, সাধারণ অর্থে কোনটা আর জাতি বা শ্রেণীবাচক অর্থে কোনটা, এইটা মনে রাখলে হবে। এরপর দেখো, এটা গেল আ প্রত্যয় যোগে। এরপর দেখো দীর্ঘই প্রত্যয় যোগে, 47 পৃষ্ঠা চলে আসো। নিশাচর, নিশাচুরি, তাহলে কি অর্থে এটা? এটা সাধারণ। এখানেও কিন্তু দুই ভাগ, নিশাচর, নিশাচুরি, ভয়ঙ্কর, ভয়ঙ্করী, রজক, রজকী, এটা সবাই পারবে। কিন্তু সাধারণ কোনটা, জাতিবাচক অর্থে কোনটা, এটা তোমাদেরকে শিখতে হবে। এটা তোমরা অবশ্যই শিখে নেবে। তারপর দেখো ইকা প্রত্যয়, যেসব শব্দের শেষে অক আছে সেসব শব্দের শেষে কি হয়? ইকা। যেমন নায়ক, নায়িকা, তাহলে বুঝতে পারছো, নায়ক লাস্টে অক, নায়িকা, ইকা, বালক, বালিকা, তাহলে অকটা কি হচ্ছে? ইকা। সেবক, সেবিকা, অধ্যাপক, অধ্যাপিকা। কিন্তু যদি কখনো চলে আসে গণক, কি হবে? ওটা কিন্তু ব্যতিক্রম, ওটা ব্যতিক্রম। কিন্তু লেখা আছে, কিন্তু খেয়াল করো, এখানে কিন্তু লেখা আছে। এই কিন্তু নিচে ছোট্ট করে দাগ দাও। কিন্তু নিচে কেন দাগ দিয়েছো এটা তোমাদের জানতে হবে। কিন্তু গণক, গণকী, এটা কিন্তু ইকা নয়, গণক, অক আছে, কিন্তু এটা ইকা হয়নি, এটা ব্যতিক্রম। তারপর দেখো নর্তক, নর্তকী, চাতক, চাতকী, রজক, রজকী, আবার বাংলায় হচ্ছে রজকী। আচ্ছা, রজক মানে ধোপা। এখন দেখো খ, যেটা ক্ষুদ্রার্থে ইকা প্রত্যয়। ক্ষুদ্রার্থে, ক্ষুদ্রার্থে মানে কি? ছোট অর্থে। যেমন আমি যদি বলি নাটক, নাটিকা, এখন নাটকে, নাটক তো আমি তো এটা বলতে পারবো না, নাটক হচ্ছে পুংলিঙ্গ, নাটিকা হচ্ছে স্ত্রীলিঙ্গ, সেটা কিন্তু নয়। এটা হচ্ছে কি, এটার নামই হচ্ছে, এটা কিন্তু কোনো পুরুষ ও স্ত্রীবাচক অর্থে নয়, এটা হচ্ছে ক্ষুদ্রার্থে ইকা প্রত্যয়। ক্ষুদ্রার্থে অর্থাৎ নাটিকা ছোট হবে, নাটক ছোট হতে পারে, বড় হতে পারে, কিন্তু নাটিকা অবশ্যই ছোট হবে। মালা, মালিকা, মালা গলার যে মালা সেটা মালিকা হচ্ছে ছোট মালা। গীত, গীতিকা, পুস্তক, পুস্তিকা। তারপরে কি, এগুলো হচ্ছে স্ত্রী প্রত্যয় নয়, এগুলো কি প্রত্যয়? এগুলোর নাম ক্ষুদ্রার্থক প্রত্যয়, মনে রাখবে। তাহলে এগুলো স্ত্রী প্রত্যয় নয়, ক্ষুদ্রার্থক প্রত্যয়।
তারপরে আনি, দেখো তোমরা 4 নম্বরে দেখো আনি, ইন্দ্র ইন্দ্রাণী, মাতুল মাতুলানি মানে মামা মামি, মাতুল মাতুলানি মানে মামা মামি, আচার্য আচার্যানী, আবার শূদ্র শূদ্রা বা শূদ্রানী, ক্ষত্রিয় ক্ষত্রিয়া বা ক্ষত্রিয়ানী। তাহলে এখানে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি, শূদ্র শূদ্রা এটা হচ্ছে সাধারণ স্ত্রী ও পুরুষ, শূদ্র শূদ্রা একটা জাতির নাম। কিন্তু আমি যদি বলি শূদ্র শূদ্রানী, তখন কিন্তু ওই শূদ্রের স্ত্রীকে বলা হয় শূদ্রানী, ওটা পতিপত্নী, মনে রাখবে, আমি বারবার বলছি মনে রাখবে। তারপরে এরকম ঠিক এটাই ক্ষত্রিয় ক্ষত্রিয়া, আবার কি আছে ক্ষত্রিয়ানী। তাহলে ক্ষত্রিয় ক্ষত্রিয়া হবে সাধারণ পুরুষ ও স্ত্রী, আর ক্ষত্রিয় ক্ষত্রিয়ানী হবে তারা পতি ও পত্নী। আবার আনি প্রত্যযোগে কোনো কোনো সময় অর্থের পার্থক্য ঘটে। যেমন তোমরা যদি বলো অরণ্য অরণ্যানী, অরণ্য অরণ্যানী, ওটা কিন্তু অরণ্য যোগ আনি অরণ্যানী, সেটা কিন্তু বৃহৎ অরণ্য, অনেক বড় অরণ্য অর্থে, এটা কিন্তু স্ত্রীবাচক অর্থে নয়। তারপর দেখো হিম হিমানী, হিম যোগ আনি হিমানী, এটা বরফ অর্থে, জমানো বরফ। এরপরে 5 নাম্বার দেখো ইনি এবং নি প্রত্যয়, মায়াবী মায়াবিনী, কুহক কুহকিনী, যোগী যোগিনী। এখন তোমরা নিজেরাই বলো মায়াবী মায়াবিনী। এখন মায়াবিনীকে ভাঙো তো দেখি, এখানে কি ইনি নাকি নি? তাহলে আমরা যদি মায়াবিনীকে ভাঙি, মায়াবী যোগ নি, তাহলে আমার আলাদা কোনটা হচ্ছে নি, তার মানে এটা হচ্ছে নি প্রত্যয়। আর আমরা যদি বলি কুহক কুহকিনী, এটাকে ভাঙো কুহকিনীকে, কুহক যোগ ইনি, তার মানে আমরা ইনি প্রত্যয় পাচ্ছি, তাই না? তাহলে একটা ইনি, প্রথমটা হচ্ছে নি প্রত্যয়, এভাবে তোমাদেরকে ভাঙতে হবে। তারপরে যোগী যোগিনী, নি প্রত্যয়, এখানে মেধাবী মেধাবিনী, নি দক্ষী দক্ষিণী। সবার শেষে আসো বিশেষ নিয়মে সাধিত স্ত্রী প্রত্যয়। যেসব পুরুষবাচক শব্দের শেষে তা আছে সেগুলো ত্রি হয়। যেমন কিরকম, নেতা নেত্রী, কর্তা কর্ত্রী, শ্রোতা শ্রোত্রী, ধাতা ধাত্রী। এখন যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, কর্তা গিন্নি কোথায় পড়েছো? কর্তা গিন্নি সেটা কিন্তু পড়েছো তোমরা বাংলা স্ত্রী প্রত্যয়, কিন্তু কর্তা কর্ত্রী যখন হবে সেটা হচ্ছে সংস্কৃত, এটা মনে রাখো তোমরা। এরপরে দেখো পুরুষবাচক শব্দের শেষে অত থাকলে শেষে হয় অতি, তারপরে বান থাকলে বতি, মান থাকলে মতি। কিভাবে জানো? সৎ অত আছে, সতী অতি, তারপরে গুণবান বান আছে, গুণবতী বতী, তারপরে কি বুদ্ধিমান বুদ্ধিমতী, তাহলে মান থাকলে কি হচ্ছে মতি। হ্যাঁ, এভাবে পড়বে। আবার কোনো কোনো পুরুষবাচক শব্দ বিশেষ নিয়মে স্ত্রীবাচক হয়। এটা এখান থেকে গ থেকে প্রায় সময় চলে আসে, তোমাদের কিন্তু এসএসসি পরীক্ষা চলে আসে। সম্রাট সম্রাজ্ঞী, রাজা রানী, যুবক যুবতী, শ্বশুর শ্বশ্রু, একই কিন্তু শ্বশুর শাশুড়ি, শ্বশ্রু শাশুড়িকে বলা হয়। নর নারী, বন্ধু বান্ধবী, দেবরজা, এটা হচ্ছে বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ। আর বিদেশিটা একটু দাগ দিবা তোমরা আলাদা করে, এখানে বিদেশি শব্দ আছে খান খানো, মরদ জেনানা, মালিক মালিকা, মোহতারিম মোহতারিমা, সুলতান সুলতানা। আর সবার শেষে যেটা আছে, যেটা একটু আগে বললাম, এটা কিন্তু নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ। একটু আগে যেটা পড়েছো সেটা হচ্ছে 46 পৃষ্ঠা, নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ পড়েছো। এখন কিন্তু তৎসম শব্দ কি কি আছে দেখো। সতীন, এটা কিন্তু উভয়তেই আছে, এটা বাংলাতেও আছে, এটা সংস্কৃততে। অর্ধাঙ্গিনী, কুলোটা, বিধবা, অসূর্যম পোষ্যা, এটা উচ্চারণটা এরকম হবে যেহেতু ময় প, অসূর্যম পোষ্যা, অরক্ষণীয়া, সপত্নী। অসূর্যম পোষ্যা অনেকে জিজ্ঞেস করে কি, যে নারী কখনো সূর্যের মুখ দেখেনি, অসূর্যম পোষ্যা। এখন তোমরা 48 পৃষ্ঠায় চলে আসো। কতগুলো বাংলা শব্দে পুরুষ ও স্ত্রীবাচক দুটোই বোঝায়। যেমন জন, পাখি, শিশু, সন্তান, শিক্ষিত, গুরু, এগুলো সবগুলোই কিন্তু দুটোই বোঝাচ্ছে, স্ত্রীও বোঝাচ্ছে পুরুষও বোঝাচ্ছে। এটা কিন্তু অনুশীলন না থাকলে তোমরা পারবে না। তোমরা একেবারে কয়টা আছে এরকম তোমরা দাগ দিয়ে রাখো। আবার কতগুলো শব্দে কেবলমাত্র পুরুষ বোঝায়, যেমন কবিরাজ, ঢাকি, কৃতদার, অকৃতদাস, এটা শুধুমাত্র পুরুষ বোঝাচ্ছে। এই 1 আর 2 অবশ্যই দাগ দেবে তোমরা। এই 1 ও 2 বলতে কি ক আর খ, এটা তো তোমরা একটু দাগ দিয়ে রাখো। আর মাঝখানে এগুলো তোমরা পড়েছো, হ্যাঁ মাঝখানে এগুলো তোমরা পড়েছো, কিন্তু এর আগে তো আলোচনা করা হয়েছে, কিন্তু এটা আলোচনা করা হয়নি। দেখো চ এবং ছ লাস্ট শেষের যে দুটো, বিধেয় বিশেষণ অর্থাৎ বিশেষের পরবর্তী বিশেষণ স্ত্রীবাচক হবে না। যেমন মেয়েটি পাগল হয়ে গেছে, পাগল তো তোমার এটা এটা একটা বিশেষণ, তাই না? তার আগে মেয়েটি বিশেষ্য,
এই জন্য বলছে বিধেয় বিশেষণ। মেয়েটি কি হয়ে গেছে? পাগল। পাগলটা হচ্ছে বিধেয় বিশেষণ। তাহলে এর পরবর্তী বিশেষণ কিন্তু ইস্তিবাচক হবে না, অর্থাৎ মেয়েটি পাগল হয়ে গেছে, পাগলি হবে না। মেয়েটি পাগলি হয়ে গেছে হবে না, পাগল হয়ে গেছে থাকবে। তারপর আসমা ভয়ে অস্থির, এখন অস্থিরা হবে না, আসমা ভয়ে অস্থির। আর ছতে কি আছে? কুল উপাধিরও স্ত্রীবাচকতা আছে, যেমন কি ঘোষ, ঘোষ যা, ঘোষ জায়া। তোমরা নিশ্চয়ই শুনেছো কন্যা, জায়া, জননী। কন্যা একটি নারী, কন্যা। তারপরে কন্যা জায়া, জায়া হচ্ছে কারো স্ত্রী, আর জননী হচ্ছে মা। তো এখানেও কিছুটা ইয়ে আছে, দেখো ঘোষ, আমি যদি বলি ঘোষ একটা উপাধি, আর ঘোষ হচ্ছে উপাধি, তো পুরুষটাকে বলা হচ্ছে ঘোষ। আর আমি যদি বলি উনি ঘোষ যা, অর্থাৎ ঘোষের কন্যা, ঘোষ যা। আর আমি যদি বলি ঘোষ জায়া, ওই ঘোষের স্ত্রী বা পত্নীবাচক অর্থে। তাহলে তোমাদের কিন্তু এটা শেষ হয়ে গেছে, পুরুষ স্ত্রীবাচক শব্দ। তাহলে এখানেই শেষ তোমাদের আজকের ক্লাস। তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।